এল ক্লাসিকো বন্ধুরা, এল ক্লাসিকো শেষ হয়ে গেল। কি ছিল না এল ক্লাসিকোতে? ইয়েলো কার্ড, রেড কার্ড, কোচেদের মারামারি, বাওয়াল, প্রায় কামব্যাক, লাস্ট মুমেন্ট চান্স ক্রিয়েশন, সব কিছু ছিল। ফুললি এন্টারটেনমেন্ট গেম। তো স্প্যানিশ সুপার কাপের যে ফাইনালটা হয়ে গেল সৌদি আরবিয়াতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে, তো তাতে বার্সেলোনা 3-2-তে জিতে যায়, 3-2-এ জিতে যায়। তো যারা ব্যাপারটা মনে করেন যে 3-2-তে বার্সেলোনা জিতে গেছে, তো বার্সেলোনা হয়তো টোটালি ডমিনেট করেছে, তা আমার মনে হয় যে না, ব্যাপারটা অতটাও ইজি না। ব্যাপারটাকে এত সহজে ডিসক্রাইব করলে পরে আমার মনে হয় এটা ভুল হয়ে যাবে। তো অনেকেই জানেন যে বার্সেলোনা হচ্ছে পজিশন ওরিয়েন্টেড টিম। এরা চেষ্টা করে 60%, 65-70%-এর ওপরে পজিশন রেখে খেলার জন্য। নর্মালি এরা নিজেদের পায়ে বল রাখতে ভালোবাসে, এরা ডিফেন্স করতে ভালোবাসে উইথ দ্য বল, এটা উইথ দ্য বল ডিফেন্স করতে ভালোবাসে। তো নর্মালি কী হয়, শুরুতে প্রথম 15 মিনিটে বার্সেলোনা নিজেদের পজিশনটাকে হোল্ড করে রাখে, বাট তাতে কোনো লাভ হয় না। বার্সেলোনা প্রথম 15 মিনিটে রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডে আমার মনে হয় না খুব বেশি পৌঁছতে পেরেছে। তারা ফাইনাল থার্ডের কাছাকাছি কোনো বল সেরকম নিয়ে যেতে পারেনি এবং কোনো সেরকম পিওর চান্সেস ক্রিয়েট করতে পারেনি। তার বদলে রিয়াল মাদ্রিদ যে কাউন্টার অ্যাটাকে খেলছিল, তাতে রিয়াল মাদ্রিদের প্রথম 10-12 মিনিটের দিকে একটা ভিনিসিয়াসের একটা সুন্দর ওপেন চান্সেস ক্রিয়েট হয়ে যায় 3/2-তে। তো যদিও সেটা ভিনিসিয়াস মিস করে যায়, সেটা জোয়ান গার্সিয়ার হাতে একদম ইজিলি জোয়ান গার্সিয়া সেটা সেভ করে নেয়। তারই কিছুক্ষণ পরে গনজালো গার্সিয়ার আরও একটা ওপেন চান্সেস ক্রিয়েট হয়। তো আমার মনে হয় গনজালো গার্সিয়া অতটা এক্সপিরিয়েন্স না, মাত্র 19 বছর বয়স তার। তো সে যদি এক্সপিরিয়েন্স হতো বা তার জায়গায় যদি ম্যামবাপে বা তার মতন কোন একজন ভালো স্ট্রাইকার খেলতো, তাহলে হয়তো সেখানেই রিয়াল মাদ্রিদ 1-0-তে লিড নিয়ে নিত, বাট সেটা মিস করে ফেলে। যদিও বার্সেলোনা 15 মিনিটের পরে খেলাটাকে ধরতে শুরু করে, তারা চান্স টুকটা ক্রিয়েট করতে থাকে। এরই একটা আমরা উদাহরণ দেখতে পারি যে ল্যাভেন্ডস্কি যখন একটা বল পায় মাঝ মাঠে, সে ইয়ামালকে দেয় এবং ইয়ামালের একটা সুন্দর থ্রু বল রাফিনিয়ার কাছে এসে পৌঁছায়। আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে রাফিনিয়ার রান। রাফিনিয়া যখন ইয়ামালের কাছে বলটা যায়, রাফিনিয়া তখন একদম মিডিল অফ দ্য গ্রাউন্ড, বাট সে এত সুন্দর একটা রান নেয় যে 3জন ডিফেন্ডারকে পাস করে গিয়ে সে বলটাকে ক্যাচ করে। যদিও সে ফিনিশ করতে পারেনি, কিন্তু ঠিক তার 2 মিনিট পরে সেম একই রকম একটা চান্স রাফিনিয়া পায় ফার্মিন লোপেজের পাস থেকে, এবং সেটা কিন্তু রাফিনিয়া কনভার্ট করে দেয়। সেই একই রকম রান মাঠের অনেকটা পেছন দিক থেকে সামনের দিকে সে দৌড়ে আসে। তো রাফিনিয়ার ওয়ার্ক রেট অসাধারণ। রাফিনিয়া যখন কোনো একটা ম্যাচে খেলে, সে সে জানি না সে কতটা টেকনিক্যালি খেলে, সেটা বড় কথা না, কিন্তু তার যে ওয়ার্ক রেট, সে যে এতটা হার্ড ওয়ার্ক করে, সেটা দেখার মতন। মানতেই হবে, রাফিনিয়া মোর দ্যান এ প্লেয়ার ফর বার্সেলোনা, ক্যাপ্টেন, পিওর ক্যাপ্টেন। তো রাফিনিয়া ওই যে গোলটা যে করে, তো ওই গোলটা করার পরে বার্সেলোনার মুভমেন্টাম অনেকটা ভালো হয়ে যায়। বার্সেলোনা আরও ধীরে ধীরে চান্স আরও কয়েকটা ক্রিয়েট করতে থাকে। কোর্তোয়া সেই সময় একটা ভালো ভালো সেভ দেয়। ইয়ামালের একটা শট থাকে, সেই ইয়ামালের শটটা সেভ করে। তারপর হচ্ছে ফার্মিন লোপেজের একটা শট থাকে, সেটা সেভ করে কোর্তোয়া। যদিও বার্সেলোনা এই 1-0 যে লিডটা ছিল, লিডটা বেশিক্ষণ থাকেনি, কারণ ভিনিসিয়াসের একটা সোলো গোল, একটা অসাধারণ একটা ড্রিবেল করে যে সে গোলটা দিল, সেটা দেখার মতন। আপনারা হয়তো জানেন, আগের ম্যাচে ভিনিসিয়াসকে নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে যে রিয়াল মাদ্রিদের মাদ্রিদ ডার্বিটা ছিল, সেই সেমিফাইনালে প্রচুর ট্রোল হয়েছে। ইভেন অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যানেজার ডিয়েগো সিমিওনির সাথে তার কথা কাটাকাটি হয়, একটা বিরক্তিকর একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। ইভেন রিয়াল মাদ্রিদের হোম ফ্যান্সদের মধ্যেও ভিনিসিয়াসকে নিয়ে এখন বিশাল একটা ডাউট চলছে। যদিও ভিনিসিয়াস এই ম্যাচে ক্লাসিকোতে পারফর্ম করে বুঝিয়ে দিয়েছে যে ও কতটা ইম্পর্টেন্ট মাদ্রিদের জন্য। তো সেই সোলো গোলটা দেখার মতন, এবং ভিনিসিয়াস সেটা থেকে লিড নেয়। তো এই যে 40 মিনিটস, এই যে ফার্স্ট হাফের 40 মিনিটস থেকে 45 মিনিটস পর্যন্ত, এবং অ্যাডেড টাইম ছিল 3 মিনিট, সেটা পরবর্তীতে 5 মিনিট হয়ে যায়। তার মানে মোটামুটি ধরুন 40 মিনিটস থেকে 50 মিনিটস পর্যন্ত এই টাইমটাতে ম্যাচটা একটা বিশাল আপস অ্যান্ড ডাউন হয় ম্যাচের মধ্যে। 1-0 বার্সেলোনার লিড থাকার পরে ভিনিসিয়াস জুনিয়রের গোলের জন্য 1-1 হয়ে যায়, এবং তার ঠিক 2 মিনিট পরে লেভেনডস্কির অসাধারণ একটা গোল। আমার মনে হয় ওই ধরনের গোলটা যদি আমাদের সেই সময় ফেরান টোরেস থাকতো, আমার মনে হয় না ফেরান টোরেস সেই গোলটা করতে পারতো, বা অন্যান্য যে কোনো ভালো স্ট্রাইকারের পক্ষেও সেই গোলটা সেই মুমেন্টের মধ্যে করাটা খুব চাপের ব্যাপার। একটা অসাধারণ একটা ফ্লিক করতে পারে উপর দিয়ে, দেখার মতন। লেভেনডস্কিকে কেন লেভেন গোলস কি বলা হয়, এটা এ নিয়ে কোনো সন্দেহ নেই, অসাধারণ একটা গোল। তো কিন্তু এই এই গোলের পরে বার্সেলোনা 2-1 লিড নেওয়ার পরেও সেই লিডটা থাকেনি। আবার সেই একটা কর্নার থেকে, রিয়াল মাদ্রিদের কর্নার থেকে, অ্যাডেড টাইম শেষ হওয়ার জাস্ট 2 মিনিট আগে কর্নার থেকে
গনজালো গার্সিয়া গোল করে দেয় একটা, যদিও সেই বলটা দুবার বারে হিট করে চলে আসে, রিটার্ন করে, কিন্তু তারপরেও গনজালো গার্সিয়া সেটা গোল করে দিতে সক্ষম হয়। তো ফার্স্ট হাফটা এখানে 2-2তেই শেষ হয়। একটা বিশাল আপস অ্যান্ড ডাউন, লাস্টের 10 মিনিটে একটা বিশাল আপস অ্যান্ড ডাউন হয়। আমার মনে হয় যে যারা মনে করে যে বার্সেলোনা বিশাল পজিশন রেখে খেলে বা একটা পজিশন ওরিয়েন্টেড টিম, তো তার জন্য হয়তো বার্সেলোনা বেশি চান্সেস ক্রিয়েট করবে, ব্যাপারটা সেরকম না, অতটাও সিম্পল না। কিছু কিছু টিম আছে যারা পজিশন হোল্ড করতে চায় না, যেরকম আমার মনে হয় না যে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে কোনো পজিশন হোল্ড করতে চেয়েছে বেশি। রিয়াল মাদ্রিদ বেস করেছে যে না, ওরা কাউন্টার অ্যাটাকেই খেলবে, আর ওদের যত অ্যাটাকগুলো হয়েছে, যত চান্সেস ক্রিয়েট হয়েছে, বেশিরভাগই সব কাউন্টার অ্যাটাকের জন্য। তো অনেকে ভাবছে যে এটা হয়তো বার্সেলোনার সাকসেস, যে বার্সেলোনা মোর দেন 70% পজিশন রেখেছে, কিন্তু না, এটা রিয়াল মাদ্রিদের সাকসেস। কারণ রিয়াল মাদ্রিদ চেয়েছে যে বার্সেলোনা 70% পজিশন রাখুক, আমরা কাউন্টার অ্যাটাকে যাবো, ওরা আমাদের ফাইনাল থার্ডে আসুক, ওদের বাকি 10জন প্লেয়ার নিয়ে আমাদের ফাইনাল থার্ডে এসে একটা বল মিস করুক, আমরা তখন কাউন্টার অ্যাটাক করবো। তো ভিনিসিয়াসের যে পজিশন ছিল, ভিনিসিয়াসের এভারেজ পজিশন ছিল বার্সেলোনার সেকেন্ড হাফে। তার মানে বোঝাই যায় যে রিয়াল মাদ্রিদ ওয়েট করেছিল যে বার্সেলোনা কখন একটা বল মিস করবে এবং ওরা লং বলে যাবে ভিনিসিয়াসের কাছে, আর ওরা আমার মনে হয় যথেষ্ট সক্ষম হয়েছে। ভিনিসিয়াস জুনিয়র আজকের ম্যাচে টপ নচ পারফরমেন্স দিয়েছে, দেখার মতন। ওর রানগুলো ঠিক আছে, তারপর ওর বিটগুলো, ড্রিবেলগুলো দেখার মতন ছিল। তো ফার্স্ট হাফ এইভাবেই 2-2তে 2-2 শেষ হয়। তারপরে সেকেন্ড হাফ শুরু হয়। আর আমার মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে কিছু না কিছু একটা হিউজ একটা পরিবর্তন হবে রিয়াল মাদ্রিদের দিক থেকে, কারণ রিয়াল মাদ্রিদ যখন রক্তের গন্ধ পেয়ে যায়, স্মেল অফ এ ব্লাড, তখন রিয়াল মাদ্রিদ একটা ভয়ঙ্কর টিম। তো রিয়াল মাদ্রিদ ম্যাচটা শেষ করে 5 মিনিটের ভিতর 2টো গোল দিয়ে। তো রিয়াল মাদ্রিদের পক্ষে একটা বিশাল একটা মোমেন্টাম, এই মোমেন্টামটাকে যদি রিয়াল মাদ্রিদ ধরে রাখতে পারে এবং এই মোমেন্টামে যদি ওরা সেকেন্ড হাফে আরও একটা গোল দিয়ে দিতে পারে, তো তাহলে হয়তো খেলাটা সেখানেই শেষ হয়ে যেত। বার্সেলোনার পক্ষে আর গোল করে ম্যাচটাকে জেতা অসম্ভব হয়ে যেত আর কি। তো রিয়াল মাদ্রিদ সেকেন্ড হাফে আসে, বার্সেলোনা সেকেন্ড হাফে আসে। প্রথম 10টা মিনিট পুরো চাউস, পুরো বাওয়াল হয় ম্যাচের মধ্যে। বার্সেলোনার প্লেয়াররা মোটামুটি 5-7টা ফাউল করে এইটুকু, এই 10 মিনিটের সময়ের মধ্যে কিচ্ছু করার ছিল না। রিয়াল মাদ্রিদের এরকম কাউন্টার অ্যাটাক, এরকম প্রেসিং, যে বার্সেলোনা বাধ্য হচ্ছিল ফাউল করতে। যদিও আস্তে ধীরে বার্সেলোনা পরে ব্যাপারটাকে ঠিক করে নেয় নিজেদের পজিশনের মাধ্যমে, ব্যাক পাসের মাধ্যমে, যাই বলুন না কেন, হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু বার্সেলোনা পজিশন হোল্ড করে, অ্যাটাক না করে, জাস্ট নিজেদের মধ্যে পজিশন রেখে ব্যাপারটাকে অ্যাভয়েড করে দেয়। রিয়াল মাদ্রিদের মোমেন্টামটা তখন কিছুক্ষণ আফটার 10 মিনিটস সেটা কমে যায়, অনেকটা কমে যায়। তো তারপর কি হয়, 10 মিনিট পরে মোটামুটি 56-57 মিনিটের দিকে একটা ফাউল হয়, পেদ্রিকে একটা ফাউল করে ভালভার্দে। তো তখন নর্মালি ক্লাসিকোতে যেরকম হয়, আমরা যেরকম আগের ক্লাসিকোতে দেখেছি যে প্রচুর একটা মারামারি হচ্ছে, কোচেরা নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে, ইভেন যারা কোচিং স্টাফ আছে তারা রেড কার্ড, ইয়েলো কার্ড এরকম পেয়ে যাচ্ছে। তো ব্যাপারটা সেরকমই হয়ে গেছিলো। রাফিনিয়ার সাথে ভালভার্দের ধাক্কাধাক্কি হয়, সেখানে সমস্ত প্লেয়াররা জড়িয়ে যায়, ভালভার্দে ইয়েলো কার্ড পায়, ঠিক আছে, রাফিনিয়া ইয়েলো কার্ড পায়, তো ভিনিসিয়াস জুনিয়র ইয়েলো কার্ড পায়। তো প্রচুর একটা টেন্স সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো, নর্মালি ক্লাসিকোতে যেরকম হয় আর কি। আমরা অনেকে হয়তো এটাই দেখতে চাই, কিন্তু যারা বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ ফ্যান, তাদের হয়তো ওই ব্যাপারটাকে খুব ভালো লাগে না, কারণ আমার মনে হয় এই সময়টা যখন হয় তাদের হার্টবিট প্রচুর বেড়ে যায়। এই সময় যখন বাওয়াল চলছিল, তখন ফ্লিক আর জাভি আলোনসোর মধ্যেও টাচ লাইনে কথা কাটাকাটি হয়, এবং সেটা যথেষ্ট টেন্স মুভমেন্ট ছিল। আমি কখনো ফ্লিককে এরকম অন্যান্য কোনো ম্যানেজারের সাথে এরকম মুভমেন্টে জড়িয়ে যেতে দেখিনি। কিন্তু একটা মানতেই হবে ভাই, ক্লাসিকো উইদাউট ফাইটিং ইজ নট ক্লাসিকো। ক্লাসিকো তো মারামারি হবেই, ক্লাসিকো তো মারামারি না হলে সেটাকে ক্লাসিকো বলে মনেই হয় না। তো এই সময়টা এরকমই যাচ্ছিল। তারপর 72 মিনিটে, মোটামুটি 72 মিনিটে ড্যানি ওলমো একটা সুন্দর পাস করে ওদের ফাইনাল থার্ডে, রিয়াল মাদ্রিদের ফাইনাল থার্ডে, ডি বক্সের ভেতরে। তো ফারান টোরেস সেটাকে লিভ করে রাফিনিয়ার জন্য ছেড়ে দেয়, এবং রাফিনিয়া অ্যাজ ওয়েল, রাফিনিয়া যেরকম ফিনিশ করে, একটা অসাধারণ ফিনিশ, এবং তারপর সেটা 3-2তে পরিণত হয় স্কোরটা। তো আলটিমেটলি স্কোরটা 3-2 ছিল, কিন্তু এর মাঝখানে আরও অনেক কিছু ঘটনা ঘটে যায়। যেরকম ম্যামবাপে, আমরা অনেকেই জানি যে ম্যামবাপে এই ম্যাচটা স্টার্ট করতে পারেনি, কারণ ওর একটু মাইনর ইঞ্জুরি ছিল, মাসেল ইঞ্জুরি। তো ম্যামবাপে তারপর 75 মিনিটসে আসে। তো তারপর ম্যামবাপে গেমটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু সেরকম খুব একটা ইম্প্যাক্ট ও দিতে পেরেছে বলে আমার মনে হয় না, কারণ ও ইনজুর্ড ছিল। তো ওর পক্ষে ব্যাপারটা অতটা ইজি ছিল না। আর আমার একটু ইয়ামালকে নিয়ে একটু কনসার্ন আছে, ঠিক আছে, আমার ইয়ামালকে নিয়ে একটু কিছু বলার আছে। ভাই 3-2 তুমি লিড করে আছো, তোমার টিম লিড করে আসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ঠিক আছে, রিয়াল মাদ্রিদের এরকম হিউজ কাউন্টার অ্যাটাকের মধ্যে, আর 10টা মিনিট খেলা বাকি আছে, তুমি রাইট হ্যান্ড সাইড থেকে কিসের জন্য তুমি সেই ড্রিবেলগুলো করতে চাও? ড্রিবেলগুলোর অ্যাটেম্প্ট করার প্রয়োজনটা কি?
ওই সময় আমার মনে হয় না কোনো ড্রিবল অ্যাটেম্প করার কোনো প্রয়োজন আছে। তুমি বলটাকে জাস্ট পজিশন হোল্ড করো, পজিশন হোল্ড করে টাইমটাকে স্পেন্ড করো। তুমি 3-2 লিডটা হারাতে চাও না। রিয়াল মাদ্রিদ যদি সেই সময় সে 85 মিনিটসে যদি একটা 3-2 লিড থেকে 3-3 করে দিতে পারে, ভাই যে কোনো ফুটবল ফ্যান বলে দিতে পারবে যে 95 মিনিটসের মধ্যে ওরা আরও একটা গোল দিয়ে দিবে, ওরা ওরা 4-3 করে দিবে কনফার্ম। রিয়াল মাদ্রিদ এরকমই টিম, তুমি সেই সময় আমার মনে হয় না কোনো প্রয়োজনই আছে। তারপরেও ইয়ামাল করতে গেল এবং কারেরাস বল কেড়ে নিল, তো সেই বলটা আবার কাউন্টার অ্যাটাকের দিকে যাচ্ছিল, তো পেদ্রিকে বাধ্য হয়ে একটা ইয়েলো কার্ড নিতে হয় এবং তার 5 মিনিট পরে ইয়ামাল আরেকটা অ্যাটেন্ড করতে যায় ড্রিবলের অ্যাটাক, আবার ফিল্ড হয় ম্যামবাপের কাছে। তো ম্যামবাপেকে ফাউল করতে গিয়ে তখন ফ্র্যাঙ্কি ডিয়ং রেড কার্ড পেয়ে যায়, ডিরেক্ট রেড কার্ড। তার আগে কোনো ইয়েলো কার্ড ছিল না ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের। তো ইয়ামালকে বুঝতে হবে যে কোন সিচুয়েশনে তাকে ড্রিবল করা উচিত, কোন সিচুয়েশনে তার ড্রিবল অ্যাটেম্প্ট করা উচিত এবং কোন সিচুয়েশনে বলটাকে হোল্ড করে খেলা উচিত, একটু আস্তে ধীরে খেলা উচিত। খেলাটা যখন আর 5-7-10 মিনিট বাকি আছে, আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তুমি তোমার সেই সময় একটা ফাইনালে উচিত যে তুমি আরেকটা ড্রিবল অ্যাটেম্প্ট করো। যদিও ও এখন মাত্র 19 বছর বয়স, ওর 18-19 বছর বয়স ইয়ামালের পক্ষে। তো ইয়ামালের এক্সপিরিয়েন্স যত গ্রো হবে আশা করি ওই জিনিসগুলোকে আরও বেশি ভালো করে বুঝতে পারবে। তো যাই হোক, ভুল ত্রুটি হতেই পারে, আলটিমেটলি জেতাটাই শেষ কথা। তো ইয়েলো কার্ডের পরে খেলাটা আরও বেশি ফিজিক্যাল হয়ে যায়, কারণ বার্সেলোনাকে তখন টোটালি ডিফেন্ড করতে হচ্ছিল নিজেদের হাফে, আর মাদ্রিদ টোটাল অ্যাটাক করছিল। মাদ্রিদ টোটাল লাস্ট 5-7 মিনিটে মাদ্রিদ 5 থেকে 7টা চান্স ক্রিয়েট করে এবং শর্ট অন টার্গেট করে, মোটামুটি শর্ট অন টার্গেট দুটো বা 3টে শর্ট অন টার্গেট করে, যদিও সেগুলো গোল হয়নি কোনো কারণবশত। জোয়ান গার্সিয়া খুব সুন্দর সেভ দিয়েছিল দুটো। তো যাই হোক, আমার মনে হয় না সেটা করা উচিত এবং আমাদের বার্সেলোনার যে ক্যাপ্টেন, ফার্স্ট ক্যাপ্টেন রোনাল্ড আরহুজোকে কামব্যাক করানো হয় এই ম্যাচে লাস্টের দিকে ইয়ামালকে বসিয়ে। তো আরহুজো লাস্টের দিকে গিয়ে কিছুটা ডিফেন্সে হেল্প করে ফিজিক্যালি, ওর যেহেতু ফিজিক্যালিটি এবং স্পিড প্রচুর। আর লাস্ট মুভমেন্টে লাস্টের 2 মিনিট থাকতে র্যাশফোর্ড একটা অসাধারণ একটা ফ্রি চান্স, কেউ ছিল না সামনে, জাস্ট ঠিক মতন শর্ট অন টার্গেট রাখলেই হয়তো গোল হয়ে যেত, কিন্তু র্যাশফোর্ড দুর্ভাগ্যবশত শর্ট অন টার্গেট রাখতে পারেনি। আমি জানি না যে র্যাশফোর্ডের ফিউচার কী আছে। আমার মনে হয় যে র্যাশফোর্ডের যদি এরকম ফিউচার থাকে, র্যাশফোর্ড তো সামনের বছর ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডের স্কোয়াডে চান্স পাবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যায়, কারণ ও এরকম খেলতে পারে বার্সেলোনা, তো ওর প্লেইং টাইম রিডিউস হয়ে যাবে আস্তে আস্তে। ইন লাস্ট 10 মিনিট রিয়াল মাদ্রিদ ক্রিয়েটেড মেনি চান্সেস বাট দে কান্ট কনভার্ট ইট ইন্টু গোল। তো ভাই আমার মনে হয় রিয়াল মাদ্রিদ যথেষ্ট চান্স পেয়েছে। লাস্টের দিকে একটা চুয়ামিনির একটা হেডার ছিল, সেটাও মিস করে গেছে, জোয়ান গার্সিয়া সেভ দিয়ে দিয়েছে। কারেরাসের একটা শট ছিল, গ্রাউন্ড শট, সেটাও জোয়ান গার্সিয়া সেভ দিয়ে দিয়েছে। আমার মনে হয় জোয়ান গার্সিয়া বা যারা কোর্তোয়া যে আছে, দুজন গোলকিপার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, যথেষ্ট সেভ তারা করেছে, 2-3-4টা সেভ তো দেখার মতন, যথেষ্ট ভালো। তো ক্লাসিকো যেমন হওয়া উচিত, আমার মনে হয় ক্লাসিকোটা সেরকমই হয়েছে, ক্লাসিকের মতোই হয়েছে এবং বার্সেলোনা শেষ মুমেন্টে ম্যাচটা জিতে নিয়েছে 3-2-তে। তো বার্সেলোনা পরপর দুবার স্প্যানিশ সুপার কাপে জিতে গেল আর কি, রিয়াল মাদ্রিদকে হারিয়ে, তাও পরপর দুবারই। তো এটা আমার মনে হয় একটু মজাদার ব্যাপার। আর ফ্লিকের জন্য এটা খুব ভালো ব্যাপার, কারণ ফ্লিক আজ পর্যন্ত কোনো ফাইনাল, ব্রায়ান মিউনিখ ইভেন এমনকি বার্সেলোনার হয়েও ফ্লিক আজ পর্যন্ত কোনো ফাইনাল হারেনি। আর এটা জাভির এটা মাদ্রিদের হয়ে ফার্স্ট ফাইনাল ছিল এবং কিন্তু জাভি এটা হেরে গেল। তো আমার মনে হয় জাভি যথেষ্ট ডেভেলপমেন্ট করছে। জাভির আন্ডারে যে সমস্ত প্লেয়াররা খেলছে তারা এই বছর অনেকটা সময় ইনজুর্ড ছিল। তো জাভি, আমার মনে হয় না যে জাভি খারাপ খেলছে, আমার মনে হয় জাভি এই ম্যাচেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কিন্তু লাস্টে ম্যাচে কেউ না কেউ তো জিতবে, আর গোলের ডিফারেন্সটা মিনিমাম তো 1 হবেই। তো এখানে 3-2তেই বার্সেলোনা জিতেছে। তো আমার মনে হয় না যে জাভিকে খুব একটা বাজে বলার বা খুব একটা কিছু বলার কোনো জায়গা আছে, কারণ টিম যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কাউন্টার অ্যাটাকে। তো আমার মনে হয় জাভির রিয়াল মাদ্রিদের পরে আরও ভালো কিছু করবে। আর আগামীতে যে এরপর যে ক্লাসিকোটা হবে সেটা বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ এবং সেটা হবে লা লিগার ম্যাচ বার্সেলোনার হোমে। তো রিয়াল মাদ্রিদ অবশ্যই চেষ্টা করবে যে এই ম্যাচে একটা কামব্যাক করার বার্সেলোনার হোমে, ক্যাম্প নুতে, স্পটিফাই ক্যাম্প নুতে। তো দেখা যাক সেই ম্যাচে কী হয়। তো এবারের জন্য এই বছরের মতন স্প্যানিশ সুপার কাপ শেষ হলো এবং বার্সেলোনা 3, রিয়াল মাদ্রিদ 2।